এই সরকার যখন একটু বিপদে পড়ছে, কোন জিনিস মিসহ্যান্ডেল করছে, তখন ফ্যাসিবাদের ধোঁয়া তুলে আমাদের সবাইকে ডেকে এনে ঐক্য করছে। এইভাবে করলে না খায়রুল হকের বিচার আপনি করতে পারবেন, না আপনি জনগণের সামনে কোনো বিকল্প উপস্থাপন করতে পারবেন। পুলিশ সচিবালয়ের ব্যারিকেড ভেঙে ছাত্ররা ঢুকে গিয়ে এলোপাথারি গাড়ি ভাঙচুর করছে। শোনেন, সচিবালয় হচ্ছে রাষ্ট্রের নার্ভ সেন্টার, এটা কোনো সরকারের না, জনগণের নার্ভ সেন্টার। আপনি সচিবালয়ের নিরাপত্তা যদি প্রোভাইড না করতে পারেন, এটার মাধ্যমে কি আপনি এই সিগন্যাল দিচ্ছেন যে আইন শৃঙ্খলা আমি পাচ্ছি না? এটা একটি গভীর প্রশ্নের বিষয় এবং গভীর উদ্বেগের বিষয়। এটা কি ইচ্ছাকৃত, নাকি এইটা আসলে এই উপদেষ্টা পরিষদের নৈতিক ব্যর্থতা বা তাদের যোগ্যতার অভাব? পার্লামেন্টে প্রত্যেক দিন নেতা নেত্রীর বন্দনা, কারণ ওই যে নিজেরা চোর, নেত্রীকে খুশি রাখতে হবে, সভাপতিকে খুশি রাখতে হবে, চেয়ারম্যানকে খুশি রাখতে হবে। এই যে তোষামোদ এবং পদলেহনের রাজনীতি, এইটা অন্যান্য জায়গায় হয়তো সময় লাগবে, অন্তত আমাদের পবিত্র পার্লামেন্টে 300 আসনে আমরা সত্যিকার অর্থে 300 মেম্বার অব দি পার্লামেন্ট দেখতে চাই, যাদের দেখলে মন থেকে সালাম দেব। কোর্ট বিভাগের যে জুডিশিয়াল রিভিউ, আমি জনগণকে সহজ করে বলি, আমার প্রিয় দর্শকদের, এটা ক্রিমিনাল বেঞ্চ সিভিল বেঞ্চের ম্যাটার না, এটা হচ্ছে হাইকোর্টের, ইভেন আপিল বিভাগেরও না, হাইকোর্টের রিট বেঞ্চ। আমাদের বর্তমানে হাইকোর্টের রিট বেঞ্চ গুলো তো সরকারের সঙ্গে, ইউনূস সাহেবের সরকারের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে। মানুষ তো প্রশ্ন করবে যে আপনি একে গ্রেপ্তার, ওকে ধরেন, মারেন, কাটেন, যা করেন করেন, আপনি যে 12 মাস আজকে ক্ষমতায় আছেন, এবং বিএনপিকে আমি ধন্যবাদ জানাই, সঙ্গে জামাত অন্যান্য দলকে, যে যখনই ইউনূস সাহেব বিপদে পড়ে ওনারা ডাকলে যায়। আমি এই প্রসঙ্গে বলি, আমি খুব গভীরভাবে পরশুদিনের সবার বডি ল্যাঙ্গুয়েজ দেখছিলাম। ওই শোকের মধ্যে হঠাৎ মিটিংয়ে ঠাকুর ভাই বলতে পারবে ভালো, বিএনপি নেতা, কিন্তু আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমি বিএনপি করি না, একটা বন্ধু হিসাবে বলছি, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের বডি ল্যাঙ্গুয়েজ আমি দেখেছি। তারা অত্যন্ত মনে মনে, আমার বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে, বিব্রত যে আজকে শোক দিবসের রাতে এই জরুরি মিটিং এর কি দরকার ছিল, সাথে আবার আপনার কমলা লেবুর জুস না কি বলে, এবং সেখানে যে ইউনূস সাহেবের হাসি, ওনার অন্যান্য উপদেষ্টাদের হাসি। আপনি জাতিকে শোক দিবস ঘোষণা করলেন, কি এমন জরুরি হয়েছিল যে মিটিং শোক দিবসের দিন? যেমন আমরা ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধান বিচারপতি, অত্যন্ত মানবিক হৃদয় জনাব রেফাত আহমেদ, উনি ওই দিন কোর্ট অর্ধবেলা ছুটি করে দিয়েছে যাতে শোকের প্রতি শ্রদ্ধা। সেইখানে ওই রাতে মিটিং করার কি যুক্তি আছে? তাহলে তো বর্তমান সরকারের তো এখন হানিমুন পর্ব বহু আগে শেষ। আপনার তো তাদেরকে তো আর কতদিন আপনি একটু একটু করে কাজ করতে দিয়ে তারা চাচ্ছে কি? এই 12 মাসে বিচার বিভাগে সংস্কারের কোনো কিছু আমাদের সামনে আপনার ঘনীভূত হয়নি বা দৃশ্যমানই হয়নি। আমাদের বিচারপতি শাহ আবু নাঈম মোহাম্মদ মমিনুর রহমান সাহেব অত্যন্ত সাহসী মানুষ, উনি যে একটা চমৎকার বিচার বিভাগ সংস্কার কমিশনের রিপোর্ট দিল, আপনি বলেন তো হাসিনা আক্তার একজন চিন্তাধর্মী সাংবাদিক হিসাবে আপনি আইন উপদেষ্টা বা সরকারের কোন উপদেষ্টার কাছে শুনেছেন যে সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আমরা কিছু করব ভাবছি? সব মাটির নিচে চাপা। আপনি এই সরকার যখন একটু বিপদে পড়ছে, কোন জিনিস মিসহ্যান্ডেল করছে, তখন ফ্যাসিবাদের ধোঁয়া তুলে আমাদের সবাইকে ডেকে এনে ঐক্য করছে। এইভাবে করলে না খায়রুল হকের বিচার আপনি করতে পারবেন, না আপনি জনগণের সামনে কোনো বিকল্প উপস্থাপন করতে পারবেন। আমি একটা কথা বলে শেষ করি, মানুষ কিন্তু কম্পেয়ার করে, মানুষ কিন্তু সারার ভাই বা আমাদের মতো তত্ত্ব বুঝার চাইতে মানুষ দেখবে 5ই আগস্টের আগে বিচার বিভাগ কেমন ছিল আর এই 12 মাসে কি গুণগত পরিবর্তন হলো। কিছুই হয়নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুতরাং এই সরকারকে এখনো বলবো দ্রুত ভোটের দিকে এগুক, জাতীয় সংসদ নির্বাচনে ন্যূনতম সংস্কার করে, কারণ না হলে হবে কি, মানুষ যখন কম্পেয়ার করে দেখবে যে এই সরকারের আমলেও যা হচ্ছে 5ই আগস্টের আগ পর্যন্ত তাই হয়েছে, তাহলে মানুষের আবার স্বপ্ন ভঙ্গ হবে, মানুষ আরো হতাশ হবে। এবং আমি শেষ করে এই কথা বলে, আমরা ছাত্র জীবনে স্লোগান লিখতাম বা পড়তাম যে নেতারা আপনারা দেয়াল লিখন বোঝেন। এক সময় যে ছাত্রদের অভূতপূর্ব অভিভাবক বলে দাবি করতেন আসিফ নজরুল, সে কিন্তু পুলিশ না থাকলে ওই দিন ওই মাইলস্টোনের ওখান থেকে বেরিয়ে হতে পারতেন না। 9 বছর 9 ঘন্টা উনি এবং আরেক উপদেষ্টা এবং এই যে ওনাদের চিফ অ্যাডভাইজারের প্রেস উইং আটকা পড়েছিলেন। এগুলো হচ্ছে ওয়েক আপ কল। এগুলো যদি না বোঝেন,
শেখ হাসিনার মতো জিদ ধরেন যে না আমি তো ছাড়া পেয়েছি কোনো মতে, আবার আমি জোর করব। আর আমি এটা বলি শেষ করি, আমি খুব অবাক দৃশ্য লক্ষ্য করলাম আমার কোর্টের সামনে, আমি পরে লাইভ টিভিতে দেখলাম, পুলিশ আমাদের কোর্টের সামনের ব্যারিকেড ভাঙতে দিল ছাত্রদের, পুলিশ প্রেস ক্লাবের সামনের ব্যারিকেড ভাঙতে দিল, পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী যা যা ছিল, পুলিশ সচিবালয়ের ব্যারিকেড ভেঙে ছাত্ররা ঢুকে গিয়ে এলোপাথারি গাড়ি ভাঙচুর করছে। শোনেন, সচিবালয় হচ্ছে রাষ্ট্রের নার্ভ সেন্টার, এটা কোনো সরকারের না, জনগণের নার্ভ সেন্টার। আপনি সচিবালয়ের নিরাপত্তা যদি প্রোভাইড না করতে পারেন, এটার মাধ্যমে কি আপনি এই সিগন্যাল দিচ্ছেন যে আইন শৃঙ্খলা আমি পাচ্ছি না? এটা একটি গভীর প্রশ্নের বিষয় এবং গভীর উদ্বেগের বিষয়। এটা কি ইচ্ছাকৃত নাকি এইটা আসলে এই উপদেষ্টা পরিষদের নৈতিক ব্যর্থতা বা তাদের যোগ্যতার অভাব? এই যে এত ডাকাত করে যে বহু বার মিটিং টিটিং করে পদ্মায় অতিথিশালায় রাষ্ট্রীয় খরচে যে ব্যয় হচ্ছে, সেই দিক থেকে অন্তত এমপিদের কাজটা যদি একটা বিধিবদ্ধ আইনের মধ্যে নিয়ে আসে, যেমন একটা ভালো শুনেছি, আমরা তো সব বলেও না, একটা ঐক্যমত হয়েছে সব দলের মধ্যে যে আর্টিকেল 70, এই 70 অনুচ্ছেদের ব্যবহার হবে শুধুমাত্র বাজেট পাস এবং নো কনফিডেন্স মোশনে ভোট দেওয়ার সময়। তা আমি মনে করি আজকে আপনি মানে প্রত্যেক দলের জন্য সুবিধা হবে, দলের নেতৃত্বের জন্য। আপনি এমপিদেরকে লোকাল গভর্নমেন্টের তদারকির থেকে সরিয়ে দেন, এমপিদের কোনো উন্নয়নমূলক কাবিখা খাবিখা পাবিখা এগুলো থেকে সরিয়ে দেন। এমপিদের যেটা মেইন কাজ আইন প্রণয়ন করা, পার্লামেন্টের সংসদীয় কমিটিতে রাষ্ট্রের বিভিন্ন নীতি মূল্যায়ন করা, সরকারের প্রশংসা সমালোচনা, সরকারকে ভুল ধরিয়ে দেওয়া, এই কাজগুলো যদি অন্তত আজকের এই সংস্কার ঐক্যমত কমিশনে এটাই যদি আমাদের সব রাজনৈতিক দলগুলো একমত হয়, কারণ রাজনীতি ভোটে জিতার আগে রাজনৈতিক দলের বহু অঙ্গীকার আমরা দেখেছি, ওই অঙ্গীকারের চাইতে জরুরি অন্তত লিপিবদ্ধ থাকুক কিছু, যাতে আমরা বলতে পারি ভবিষ্যতে কেউ না মানলে যে ভাই আপনারা তো ওয়াদা করেছিলেন। তাহলে দেখবেন সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দেরও আরাম হবে, তাহলে আর কোনো ব্যবসায়ী, ঝুট ব্যবসায়ী, লুটপাটকারী এমপি হতে আসবে না, তারা ভিড় করবে মেয়র হতে, জেলা পরিষদে, উপজেলায়, সেইটা বড় বড় দলগুলো ঠিক করবে বা ছোট বড় মাঝারি। কিন্তু এমপি থেকে দুর্বৃত্তায়িত রাজনীতি থেকে মুক্ত করতে গেলে প্রথম ধাপ এমপিদেরকে উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে সরিয়ে দিতে হবে। কোন উন্নয়ন, সারোয়ার ভাই তো পুরা বলেনি, স্কুলের দপ্তরি নিয়োগ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে নিয়োগ পর্যন্ত এমপিদের তদারকি হয়, এবং 300 এমপি 12 ভূঁইয়া না, 300 বড় লাট। ওইখানে জেলা দলের জেলা কমিটি অসহায়, ডিসিও তো আগেই অসহায়, এসপিওসি, এইখান থেকে অন্তত মুক্তটা আমরা হতে চাই। এমপি হবে যে মোশাররফ ভাইদের মতো, সারোয়ার ভাইদের মতো আউট অ্যান্ড আউট পলিটিশিয়ান মানুষ, জনদরদি, যারা আইন করবে, যারা নিজের দলকে প্রশ্ন করবে এবং পার্লামেন্টে আইন প্রণয়ন। আমাদের এখানে আমি শেষ করে দিই, আইনের ক্ষেত্রে গত 40 বছরে কি হয়েছে, ল মিনিস্ট্রির একটা ড্রাফটিং উইং থাকে, সেই উইং থেকে আইন বানায় দেয় পার্লামেন্টে। আমি দুই দলেরই বলছি, আওয়ামী লীগের শুরু করে 52 থেকে বঙ্গবন্ধু এসে শেখ হাসিনা আসতে আসতেই স্পিকার বলে মাননীয় অমক আপনার সময় শেষ, ও কাজ আচ্ছা ঠিক আছে। বিএনপির শহীদ জিয়ার প্রশংসা করতেই পারে, বঙ্গবন্ধুর করতে পারে, যারা করবে, কিন্তু পার্লামেন্টে প্রত্যেক দিন নেতা নেত্রীর বন্দনা, কারণ ওই যে নিজেরা চোর, নেত্রীকে খুশি রাখতে হবে, সভাপতিকে খুশি রাখতে হবে, চেয়ারম্যানকে খুশি রাখতে হবে। এই যে তোষামোদ এবং পদলেহনের রাজনীতি, এইটা অন্যান্য জায়গায় হয়তো সময় লাগবে, অন্তত আমাদের পবিত্র পার্লামেন্টে 300 আসনে আমরা সত্যিকার অর্থে 300 মেম্বার অব দি পার্লামেন্ট দেখতে চাই, যাদের দেখলে মন থেকে সালাম দেব, বলবো হ্যাঁ আপনি আমাদের সাংসদ। ধন্যবাদ।